আচ্ছা, পরের লেসনটা একটা কবিতা রয়েছে। কবিতাটার নাম অটাম, আর লিখেছেন জন ক্লেয়ার। অটাম মানে বুঝতে পারছো যে আমরা অটাম বলতে সাধারণত শরৎকালকে বুঝি। এটা যেহেতু একটা বিদেশি কবিতা, তো ওখানকার ওই সব জায়গায় হেমন্তকাল অতটা স্পষ্ট হয় না। ব্রিটেনে বা ইংলিশ পোয়েট ইনি জন ক্লেয়ার। তো শরৎ হেমন্তকালের যে সময়টা, সেটাকে মিলিয়ে মিশিয়ে আমরা অটাম ভেবে নিতে পারি। John Clare, 1793 to 1864, was an English poet famous for his celebratory representations of the English countryside. আচ্ছা, এই শব্দটার উচ্চারণ হচ্ছে সেলিব্রেটরি, ঠিক আছে? রিপ্রেজেন্টেশনস কান্ট্রিসাইড। তো বলছে যে জন ক্লেয়ার, যিনি 1793 সাল থেকে 1864 সাল পর্যন্ত জীবনের আনন্দ উপভোগ করেছিলেন, অর্থাৎ বেঁচে ছিলেন আর কি, তিনি একজন ইংরাজি কবি। আর তিনি বিখ্যাত তার লেখাগুলোর জাঁকজমকপূর্ণ উপস্থাপনা, বিশেষত যে কান্ট্রি সাইড বলতে গ্রামের দিককার, কান্ট্রি বলতে এখানে দেশ নয়, কান্ট্রি বলতে এখানে গ্রাম, সেগুলোর জন্য। অ্যান্ড হিজ ল্যামেন্টেশন অফ ইটস ডিসরাপশন। ল্যামেন্টেশন এটা মানে হচ্ছে বিলাপ করা, যে এই শব্দটা ল্যামেন্টেশন। ডিসরাপশন, ডিসরাপশন মানে বিপর্যয় বা কোনো কিছু ভেঙে যাওয়া, সেইটা। বিলাপ তোমাদের ভোলা গান পায় বুঝিয়েছিলাম, যে কেঁদে কেঁদে আমরা যখন কোনো কিছু হারিয়ে যাওয়ার কথা বলি, সেইটা এক রকমের বিলাপ করা। আর বিপর্যয় বা ভাঙন যেটাকে বলছি, সেটার মানে ধরো যে কোনো কিছু স্বাভাবিক থেকে অন্যরকম হচ্ছে, মানে জিনিসটা কোনো রকম ভেস্তে গেছে, আমরা যেরকম চাইছিলাম সেরকম হয়নি, এরকম জিনিসকেই বলে বিপর্যয়। আর তিনি কিসের জন্য বিখ্যাত ছিলেন না, পরিবেশের বিপর্যয়ের বিলাপের জন্য বিখ্যাত ছিলেন। Some of his notable collections of poetry are First Love, Snowstorm, The Village Minstrel and Other Poems, etc. এখানে স্টর্ম এই শব্দটার মানে ঝড়, আমি বলে দিলাম, তোমরা জানো আশা করি। আর মিনস্ট্রেল মানে হচ্ছে চারণ কবি। এবার চারণ কবি বলতে যিনি মানে ঘুরে ঘুরে গান কিংবা কবিতা রচনা করেন, তাকে বলে চারণ কবি। তোমরা ক্লাস 11-12 বাংলা সাহিত্যে বিভিন্ন চারণ কবির কথা পড়বে, যেমন ধরো মুকুন্দ দাস, সেরকম চারণ কবিদের বলে আর কি ইংলিশে মিনস্ট্রেল। বেশিরভাগ ক্ষেত্রে এখনকার দিনে চারণ কবি দেখা যায় না। হ্যাঁ, লালন ফকিরকেও বাংলার চারণ কবি বলতে পারো, উনি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় গান রচনা করেছেন, তবে পুরোপুরি অর্থে নয়, কারণ তিনি কোনো কোনো জায়গায় হয়তো মানে লালন ফকির আর কি কোনো কোনো জায়গায় থাকতেনও, কিছু জায়গায় কিছুদিন রইলেন, তারপরে আবার রচনা করলেন। চারণ কবিরা সম্পূর্ণভাবেই ঘুরে ঘুরে গান বা কবিতা রচনা করেন। তো এই লাইনটার মানে হচ্ছে যে তার বিভিন্ন সংকলনগুলোর মধ্যে, কালেকশন বলতে কি, তিনি যে রচনাগুলো করেছেন সেইগুলো রচনা সংকলন আর কি, তার বাংলায় ওটাকে সংকলন বা সংগ্রহ এরকম বলে। এগুলোর মধ্যে বিখ্যাত হচ্ছে ফার্স্ট লাভ, স্নোস্টর্ম আর দ্য ভিলেজ মিনস্ট্রেল, এবং আরও কিছু অন্যান্য কবিতা। দ্য ফলোয়িং পোয়েম প্রেজেন্টস এ পেন পিকচার অফ দ্য মেলো বিউটি অফ অটাম ইন দ্য কান্ট্রি সাইড। পেন পিকচার বলতে যখন আমরা ধরো মুখে যখন কিছুর বর্ণনা দিই, সেরকম আমি যেমন তোমাদের বর্ণনা দিচ্ছি লেখকের সম্বন্ধে, তোমাদের মনে মনে একটা ছবি তৈরি হয়ে যাচ্ছে, সেরকম আমি মুখের বদলে যদি কোনো কিছু লিখি, সেই লেখাটা তোমরা যখন পড়বে, তোমাদের মনেও সেই লেখাটা থেকে একটা ছবি তৈরি হবে, তোমরা বিভিন্ন জিনিস কল্পনা করবে। সেরকম যখন লেখার মাধ্যমে পাঠকের মনে কোনো ছবি আঁকা হয়, সেটাকেই পেন পিকচার বলে। আর সাধারণ অর্থে বললে তো কেউ পেন দিয়ে কোনো ছবি এঁকে দিল, সেটাকেও পেন পিকচার, কিন্তু এখানে আমি যে মানেটা বললাম, লেখক এর কোনো লেখা পাঠ করে পাঠকের মনে যে কল্পনা এবং ছবি মিশ্রিত একটা অনুভূতি তৈরি হয়, সেটাই পেন পিকচার। মেলো মানে হচ্ছে যেটা নরম, যেটা কোমল, এরকম মানে সফট আর কি, ইংলিশে এটাকে বলে নরম। এবার নরম সৌন্দর্য বলতে ধরো যে কিছু কিছু সৌন্দর্য আছে যেগুলো আর কি বেশিক্ষণ ভাল লাগে না, যেমন খুবই
ধরো কোনো জামা কাপড় কেউ কিনেছে, সেটা সুন্দর দেখতে কিন্তু প্রচন্ড রকমের চকচকে, সেটা তোমার প্রথম একবার দেখে হয়তো ভাল লাগবে, কিন্তু বারবার দেখতে ভাল লাগবে না, কারণ এত চকচকে তোমার মনে একটা কেমন কেমন লাগবে। কিন্তু যেটা সুন্দর দেখতে, বিভিন্ন রকমের রং মিলেমিশে একদম সমান ভালো, সেইটাকে কিন্তু বারবার দেখতে আমাদের ভাল লাগবে। সেরকম গরমকালের বা শীতকালের সৌন্দর্য, ধরো কিছু কিছু জিনিসের সৌন্দর্য, কিন্তু অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডায় সেই সৌন্দর্যটা আমাদের ভালো লাগে না, মনে হয় কষ্টকর। কিন্তু অটমের সময় শরৎ হেমন্তকালের ব্যাপারটা সেরকম নয়। শরৎ হেমন্তকালের যে সৌন্দর্যটা, সেটা নরম আর কোমল। এভাবে আর কি লেখক তার লেখনীর মাধ্যমে শরৎকালের গ্রামাঞ্চলের এই নরম প্রকৃতির সৌন্দর্যের একটা পেন পিকচার বা লেখনী চিত্র অঙ্কন করেছেন। As the season comes just before winter, যেহেতু এই ঋতুটা ঠিক শীতের আগে আসে, it is characterized by falling leaves, bare branches and strong winds. তাই এটাকে চেনা যায়, কোনো কিছুর চরিত্র বোঝাকে বলে ক্যারেক্টারাইজড, মানে কোনো কিছু চেনা যায় কিসের কিসের মাধ্যমে না, ঝরা পাতার মাধ্যমে। বেয়ার বলতে কি, নগ্ন, তাই তো? এখানে গাছ নগ্ন বলতে কি, মানে গাছের ডাল নগ্ন বলতে কি, সেখানে আর পাতা নেই, কারণ সব পাতা ঝরে গেছে। অ্যান্ড স্ট্রং উইন্ডস, এবং যে দমকা বাতাস, যে শক্তিশালী হাওয়া, সেই হাওয়ার মাধ্যমে। কি বলছে? I love the fitful gust that shakes the casements all day. ফিটফুল মানে হচ্ছে যে কন্টিনিউয়াস চলছে এরকম কোনো জিনিস। গাস্ট মানে যে বললাম স্ট্রং উইন্ড আর কি, যে দমকা বাতাস। শেক মানে কি তোমরা জানো, যে যেটা নাড়িয়ে দেয় বা নাড়ানো হয়, এক্ষেত্রে নাড়িয়ে দেয়। ক্যাসমেন্ট মানে বড় বড় জানলা। আগেকার দিনে বাঙালি বাড়িতেও, জমিদার বাড়িতে বেশ বড় বড় জানলা হতো, তোমরা জানি না সেগুলো দেখেছো কিনা। তো সেই রকম বড় জানলাকে ক্যাসমেন্ট বলা হয়। বিদেশেও যেহেতু আমাদের অনেকটাই ভারতের সংস্কৃতি ইংল্যান্ডের সংস্কৃতির দ্বারা প্রভাবিত, সেই কারণে আমরাও অনেক ক্যাসমেন্ট আর কি আমাদের বাড়ি ঘরেও আগে আগে থাকতো, আজকাল খুব একটা দেখা যায় না। তো লেখক বলছেন, সে যে ঝলকে ঝলকে আসা দমকা বাতাস, যেগুলো বড় বড় জানলাগুলোকে সারা দিন ধরে নাড়িয়ে যায়, সেগুলোকেই কবি ভালোবাসেন। And from the mossy elm tree takes the faded leaves away. mossy, মস মানে হচ্ছে শ্যাওলা, তো মসি মানে শ্যাওলায় ঢাকা। এলম ট্রি মানে বুঝতে পারছো এক রকমের গাছ। ফেডেড মানে যেটা কমে এসেছে, শুকনো হয়ে গেছে, মলিন হয়ে গেছে, এরকম। আর কি বলছেন লেখক? বলছেন, শ্যাওলা ঢাকা এলেম গাছ থেকে শুকনো পাতাগুলোকে বহু দূরে নিয়ে যায়। কে নিয়ে যায়? না ওই দমকা বাতাস, গাস্ট। যদি প্রশ্ন করে কে দূরে নিয়ে যায়, ওই শুকনো এলেম গাছ থেকে শুকনো পাতাগুলোকে না দমকা বাতাস। এই দুটো, এই চারটে, এখানে যদিও একটা কমা আছে, এই চারটে বাক্য একসাথে মানে দাঁড়াচ্ছে, ঠিক আছে? Twirling them by the window pane with thousand others down the lane. টুইরলিং মানে হচ্ছে যেটা ঘুরে ঘুরে যাচ্ছে, পাক খাচ্ছে, এরকম। পেন বলতে যে জানলার কাঁচ বা জানলার শার্সি, যেগুলো মানে জানলার ধরো ফ্রেম বা কাঁচের আশেপাশের যে কাঠের অংশটা, সেইটাকে শার্সি বলে, সেটা আর কি পেন। থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন, এখানে কোনো আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। সেগুলোকে আর কি পাক খাওয়া জানলার শাসির কাছে আরো হাজার অন্য পাতাকে বয়ে নিয়ে চলে রাস্তা দিয়ে। থাউজেন্ড আদার্স বলতে এখানে মানুষজন নয়, কিন্তু থাউজেন্ড আদার্স বলতে আরো হাজারটা পাতার কথা বলা হচ্ছে, যেগুলো আর কি ওই এলেম গাছ থেকে ঝরে পড়েছে। মানে পাক খেতে খেতে ওই একটা পাতা যেন আরো অনেক অনেক পাতাকে নিয়ে রাস্তার উপর দিয়ে দিয়ে বা রাস্তার ধার দিয়ে দিয়ে চলতে থাকে। I love to see the shaking twig dance till the start of eve. টুইগ মানে যে ছোট ডাল যেগুলো, সেগুলো। ইভ বলতে নির্দিষ্ট কোনো সময়, পার্টিকুলারলি সন্ধেবেলা, ঠিক আছে? এখানে কমা নেই, কিন্তু এটা আপাতত এখানে অব্দি ভেঙে আমরা পড়ি। বলছে, আমি সেই কম্পমান ছোট ছোট ডালগুলো দেখতে ভালোবাসি, যেগুলো সন্ধে নেমে আসা পর্যন্ত নৃত্য করে,
নাচ করে, নৃত্য করে, এরকম কেন বলছেন না? ওই যে পাক খেয়ে খেয়ে যায়, নাচের মধ্যেও তো অনেক পাক খাওয়া থাকে, মঞ্চের এদিক থেকে ওদিক যাওয়া, গোল গোল ঘোরা, সেগুলো দেখে কবির যেন মনে হয় পাতাগুলো নাচছে, তাই বলছেন ডান্স টিল দ্য সার্ট অফ ইভ। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ হুজ চার্প উড মেক বিলিভ। স্প্যারো তোমরা ক্লাস 8-এ জানো, স্প্যারো মানে কি? চড়ুই পাখি। রিগ বলতে যে কুটিরের চালের যে বাড়ানো অংশটা, মানে জানলায়, ধরো জানলায় যেমন বৃষ্টির জল আটকানোর জন্য জানলার মাথায় একটা সিমেন্টের কাভারের মতো দেওয়া হয় না, একটা ঢাকা জায়গা থাকে যাতে বৃষ্টির ছাড়টা কম আসে, সেরকম গ্রামের দিকের অঞ্চলে যে বাড়িগুলো আর কি কুটির বা ছোট, সেখানে খড় দিয়ে মাথা বোঝাই করা হয়, বা যদি টালির চালেরও হয়, টালির চালটাকে একটু বাড়িয়ে দেওয়া হয়, মানে যতটা দরকার তার চেয়ে একটু বেশি করে বাড়ানো থাকে, যাতে বৃষ্টির জল বা রোদ একটু বাড়ির মধ্যে অংশটা কম ঢোকে। সেই অংশটাই রিগ। কটেজ মানে কি? কুড়ে ঘর বা কুটির, যাই হোক। চাক মানেও তোমরা জানো, ক্লাস 8-এ শিখেছো যে পাখি যে ডাক, সেগুলো কিচিরমিচির ডাক। আর কুড়ে ঘরের চালের বাড়ানো অংশের ওপর চড়ুই পাখির কিচিরমিচির শব্দ বিশ্বাস করায়। কি বিশ্বাস করায় দেখি? দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই ইন সামারস ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই। আবার পড়ছি জায়গাটা, দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই ইন সামারস ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই। ফ্লার্ট বলতে এখনকার দিনে খুব প্রচলিত একটা শব্দ, যে ভালোবাসার ছলনা করা, মানে সত্যি সত্যি কাউকে ভালোবাসে না, কিন্তু এমন আচরণ করছে খুবই কাছের, তার সাথে ঘুরতে যাবে, তার সাথে হাত ধরে ঘুরবে, তার পাশে পাশে থাকবে, তাকে খাইয়ে দেবে। এটা মানুষের ক্ষেত্রে বলছি। তো এখানে স্প্রিং করেছে। স্প্রিং বলতে আবার ধরো অটাম পড়তে পড়তে আমরা স্প্রিং এ চলে এসেছি, কারণ লেখক যেখানে আর কি ইংল্যান্ডে, সেখানে অনেক ক্ষেত্রেই যে শরৎকালের যে সময়টা আর বসন্তকালের সময়টা, সেটা অনেকটা একই রকম হয়। ল্যাপ, ল্যাপ বলতে কোল। এই যে ফ্লার্ট যেহেতু বলছি একটা ভালোবাসার ছলনা, আমরা ভালোবেসে কি করি, অনেক সময় তার কোলে গিয়ে ধরো কোলে মাথা রাখি, শুয়ে পড়ি, এরকম করি। এবং সেখানে কারা রয়েছে না? ফ্লাওয়ার্স। কোলে কারা মাথা রাখছে? ফুলেরা। লাই বলতে শুয়ে পড়ছে, তাই না? ছোটবেলায় কি হতো, তোমরা যখন মনে কষ্ট হতো বা মা যখন ঘুম পাড়িয়ে দিত, তখন তোমরা মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়তে, বা দাদা ভাই এত থাকতো, বা বন্ধুরা হলেও যাদের আর কি, যারা আমার ভালোবাসার, আমরা তাদের কোলে মাথা রেখে শুতে ভালোবাসি। সেরকম এখানে সত্যিকারের ভালোবাসা নয়, কিন্তু ওই যে বললাম একটা আচরণের মাধ্যমে ভালোবাসা প্রকাশ পায়, সেই কারণে। এই দুটো লাইনের মানে হচ্ছে যে বসন্ত যে এইমাত্র ছলনা করে চলে গেল, যাতে গরমকালের কোলে বা গ্রীষ্মের কোলে শীত এই ফুলগুলো শুতে পারে। I love to see the cottage smoke curl upwards through the naked trees. লেখক কুড়ে ঘরের সেই সব ধোঁয়া, মানে কুড়ে ঘরের, ওদের দেশে ঠান্ডায় ঘর গরম রাখার জন্য একটা আগুন জ্বালানো হয় ঘরের মধ্যে, এবং সেটা একটা নলাকার জিনিস দিয়ে বাইরে বেরিয়ে যায় ঘরের বাইরে, সেই ধোঁয়াটারই এখানে কথা বলা হচ্ছে। কার্ল, কার্ল মানে ওই পাক খেয়ে ঘুরতে ঘুরতে। চুলে কার্ল মানে কি? চুলে কার্ল মানে যেগুলো গোল গোল করে ঘোরানো চুল, সেটাকে বলে চুলে কার্ল করা। সেরকমই যে পেঁচানো ধোঁয়া যেটা গোল গোল হয়ে উপরে উঠছে আপওয়ার্ডস, সেগুলো কার মধ্যে দিয়ে উপরে উঠছে? ওই নগ্ন গাছগুলোর মধ্যে দিয়ে। আমি দেখতে ভালোবাসি কুড়ে ঘর থেকে আসা সেই সব ধোঁয়া, যেগুলো কুণ্ডলি পাকিয়ে ওই সব পাতা ঝরা ন্যাড়া গাছগুলোর মধ্যে দিয়ে ওপরে ওঠে। এই যে এটা ওই আর কি এক্সট্রা, এই যে এখানগুলো যেটা পড়ে আছে, সেই এক্সট্রা অংশটা যাতে বাড়ির চাল, আর এইখানে ধরো আগুন জ্বালানো হয়, তো আগুনের ধোঁয়াটাই এই যে অতিরিক্ত উঁচু অংশটা এখান দিয়ে বেরিয়ে যায়। আর আশেপাশেও যদি আগুন জ্বালানো হয়, তো সেই ধোঁয়াটা বিভিন্ন আশেপাশে ন্যাড়া গাছ, এই যেটা ন্যাড়া গাছ অল্প অল্প পাতা রয়েছে, সেখান দিয়ে এই ডালগুলোর মধ্যে দিয়ে কুণ্ডলি পাকাতে, নিজেরা অবশ্য কুণ্ডলি পাকায়, এখানেও কুণ্ডলি পাকিয়েছে, সেগুলোর দিয়ে মধ্যে দিয়ে উঠতে উঠতে ওপরে চলে যায়। The pigeons nestled round the court on dull November days like this. আর নিরস নভেম্বরের এরকম দিনে, ডাল বলতে যেগুলো আমাদের খুব একটা ভাল লাগে না,
সেরকম, মানে কোনো রসকস নেই। কেন রসকস নেই? দেখো, একটা মিষ্টি যদি রসে ভরা হয় আমাদের খেতে ভালো লাগে, কিন্তু একটা সন্দেশ যদি একেবারে শুকনো খটখটে হয় তাহলে আমাদের খেতে একদম ভালো লাগে না, গলায় আটকে যায়। সেরকমই ডাল বলতে যেন নিরস। সেই নিরস নভেম্বরের দিনগুলোতে যখন পায়রারা তাদের বাসার চারপাশে নিশ্চিন্ত আশ্রয় থাকে। দ্য কক আপন দ্য ডাং হিল ক্রাউইং। কক বলতে মোরগ, ডাং বলতে গোবর, গোবরের হিল বলতে গোবরের পাহাড় নয়, মানে গোবর গ্রামে স্তূপ করে রাখা হয়েছে, কারণ গোবর দিয়ে তো গ্রামে জ্বালানি হয়, গোবর পুড়িয়ে রান্না বান্না হয়, অন্যান্য কাজ হয়। ক্রাউইং, ক্রাউইং বলতে এখানে এমনিতে কাকের ডাক, কিন্তু এখানে কক বলছে, তাই মোরগের যে ডাক সেইটা। বা আমরা আলাদাভাবে বুঝতেও পারি ক্রাউইং হয়তো কাক ডাক ছিল। গোবর স্তূপের উপর আর কি মোরগ যেন চিৎকার করে। দ্য মিল সেলস অন দ্য হিথ এ গোয়িং। মিল, এটা মানে হচ্ছে মিল সেলস একসাথে আর কি হাওয়ার যে কল, বায়ু কল। ভূগোলে তোমরা দেখবে যে বায়ু কল মানে বায়ুর সাহায্যে কিছু চাকার মতো জিনিস আছে, একটা রডের মতো থাকে, তার উপরে চাকা লাগানো থাকে, সেইগুলো ঘুরে ঘুরে আর কি বিদ্যুৎ উৎপাদন করে, সেইগুলোকেই মিল সেল বলে, উইন্ড মিলও বলে অনেক সময়। হিথ মানে হচ্ছে পতিত জমি। পতিত জমি বলতে যে জমিটা বন্ধা আর কি, যেখানে ভালো রকম চাষ হবে না, বা গাছ বসিয়ে দিলেই সেখানে ভালো গাছ বাড়বে না, কারণ জমিতে যে পরিমাণ সারের দরকার বা জমির যে মানে প্রয়োজনীয় ধাতু, ভিটামিন, এইগুলো জমিতে থাকতে হয়। গাছ তো খাবার খাবে, সেই আর কি জমির মধ্যে সেই সব সার, গাছের খাবারের প্রয়োজনীয় জিনিসগুলো নেই, তাই জমিটা বন্ধা বা পতিত জমি। পতিত জমির ওপর হাওয়া কলের পাখা ঘুরতে থাকে জোরে। ওই পতিত জমির ওপর চাষবাস হবে না, সেই কারণেই ওইখানে মানে হাওয়া কলগুলোকে বসানো হয়েছে। যদি ভালো জমির উপর হাওয়া কলগুলো বসিয়ে দিত তাহলে তো চাষের জমির ক্ষতি হয়ে যেত। দ্য feather from the raven's breast falls on the stable lee. raven এটা বলতে কাক, অ্যাকচুয়ালি দাঁড় কাক। ফেদার বলতে পালক। আমাদের হিন্দু শাস্ত্রে র্যাভেন বলতে আমরা মানে পুরনো মানুষজনের যে যারা মারা গেছেন, আমাদের যারা ভালো চাইতেন, আমাদের পূর্বপুরুষরা, তারা আমাদের সাহায্য করতে কাকের ছদ্মবেশে আসেন, এরকম একটা জিনিস হিন্দু শাস্ত্রে প্রচলিত আছে। তাদের মানে পার্টিকুলার ওই কারণে তাদের ক্রো না বলে, মানে একটু যেন সম্মান দিয়ে একটা অন্য নাম রাভেন এতে ডাকা হয়। স্টাবল মানে হচ্ছে ফসল কাটার পর মাটিতে যে শস্যের আর কি তলার একদম মূলের ওপরের যে ছোট ছোট কাণ্ডগুলো পড়ে থাকে, যে মূলের ওপরের ঠিক কাণ্ডটা খুব শক্ত হয়, ওই জায়গাটা কোনো রকম ভাবে ব্যবহার করা যায় না, ওগুলো যখন শুকিয়ে যায় সেইগুলোই পরে খড় হিসেবে বিভিন্ন গৃহপালিত পশু এবং অন্যান্য পশুদের খাবার হিসেবে ব্যবহার করা হয়। সেই শস্য কাটার পর যে শস্যের অংশটা মাটিতে পড়ে থাকে ফসল কাটার পর, সেটাকে বলে স্টাবল। আর লি হচ্ছে ঘাস জমি। তাহলে দাঁড় কাকের যে বুকের পালক সেগুলো ঝরে কোথায় পড়ে না, ঘাস জমির ওপর। দ্য acorns near the old crow's nest fall pattering down the tree. acorns তোমরা ক্লাস 8 এর লাস্ট যে প্যাসেজটা ছিল এখানে পড়েছিলে, দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ। acorn কি না, ওক গাছ, মানে ওক গাছের ফল। প্যাটারিং, প্যাটার মানে হচ্ছে যে টুপটাপ শব্দ বা পিঠ চাপড়ে দেওয়ার যে শব্দ, সেইটা প্যাটারিং। ওক গাছের বাদামি বীজ বুড়ো কাকের বাসার কাছে টুপটাপ শব্দে গাছ থেকে ঝরে পড়ে। দ্য গ্রান্টিং পিক্স দ্যাট ওয়েট ফর অল স্ক্র্যাম্বল অ্যান্ড হারি ওয়্যার দে ফল। গ্রান্টিং বলতে যে শুয়োর যে ঘুঁত ঘুঁত শব্দ করে সেইগুলোকে গ্রান্টিং বলে। স্ক্র্যাম্বল মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, আবার হুড়োহুড়ি করছে, এরকম স্ক্র্যাম্বল এন্ড হাড়ি যেহেতু একসাথে বলেছে, সেরকম মানে তারা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যেন নিজেদের মধ্যে হুড়োহুড়ি করছে, তারপরে তারা পড়ে যাচ্ছে। তাহলে ঘুতঘুত করা ওই শুয়োরগুলো এই সমস্ত কিছুর অপেক্ষায় যারা থাকে, কারা না, ওই শুয়োরগুলো এই সমস্ত কিছুর অপেক্ষায় থাকে, হুড়োহুড়ি করে তাড়াতাড়ি সেখানে যায় যেখানে ওইগুলো ওই ওক গাছগুলো, ওক গাছের ফলগুলো আর কি, ওক বাদামগুলো পড়ছে।
তো আমি কবিতাটার একবার পুরোটা পড়ে দিচ্ছি, দেখো। প্রচুর নতুন নতুন শব্দ আছে, তোমাদের পক্ষে বোঝা একটু শক্ত। অবশ্যই শব্দগুলোর মানেগুলোকে মনে রাখার চেষ্টা করবে, তাহলে তোমাদের ভোকাবুলারি অনেকটা স্ট্রং হবে। I love the fitful gust that shakes the casements all day, and from the mossy empty takes the faded leaves away, twirling them by the window pane with thousand others down the lane. I love to see the shaking twig dance till the sort of eve, the sparrow on the cottage rig, whose chirp would make believe that spring was just now flirting by in summer's lap with flowers to lie. I love to see the cottage smoke curl upwards to the naked trees. The pigeons nestled round the couch on dull November days like this. The cock upon the dunghill crowing, the meal sails on the heath echoing. The feather from the raven's breast falls on the stubble lee. The acorns near the old crow's nest fall clattering down the tree. The grunting pigs that wait for all scramble and hurry where they fall. মোটামুটি কবিতাটার মাধ্যমে লেখক কি ওই শরৎ হেমন্তকালের গ্রাম্য পরিবেশের একটা বর্ণনা দিয়েছেন। তো কোনো রকম মানে বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জিজ্ঞাসা করো। এখানে ভিডিওটা শেষ করছি।